হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ স্টক মার্কেট নুব। এবং আজকে সুন্দর একটি বাজার আমরা দেখেছি। 1278 কোটি টাকার লেনদেন আজকে সম্পন্ন হয়েছে। যদিও ভলিউম একটু কম ছিল, 38 কোটি 31 লাখের মতো ভলিউম ছিল। ওই হিসাবে লেনদেন কিন্তু ভালোই ছিল। লেনদেনের সাথে কম্পারিজনে ভলিউমটা একটু কম কেন? কারণ আমরা আগেও 1300 কোটি টাকার মতো যখন টার্নওভার দেখেছি, এরকম টার্নওভারে ইউজুয়ালি 40 কোটির বেশি ভলিউম দেখা যায়। বাট আজকে ওভারঅল যদি গেইনিং এর কথা বলি এবং টার্নওভার বা সেক্টর পারফরমেন্সের কথা বলি, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং এগুলা বেশ এগিয়ে ছিল এবং টেক্সটাইলের মধ্যেও আমরা অনেকগুলা স্টকের মধ্যেই পজিটিভ হতে দেখেছি, যেটা আমাদের গেইনিং এর তালিকায় শীর্ষে আছে। টেক্সটাইল সেক্টরের 643 স্টকস কিন্তু আজকে পজিটিভ ছিল, ইঞ্জিনিয়ারিং এ 32 এবং ব্যাংকে 22। উল্লেখ করার মতো জিনিস যদি থাকে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, টেক্সটাইল এবং ফুড অ্যান্ড অ্যালাইড। এই পর্যন্ত পাঁচটা সেক্টর আজকে 100 কোটি টাকার উপরে লেনদেন দিয়েছে, যেখানে সর্বোচ্চ হচ্ছে 160 কোটি টাকার মতো লেনদেন দিয়ে ফার্মাসিউটিক্যালস সেক্টর আজকে শেষ করেছে। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু আজকে খুব ভালো পারফর্ম করেছে। যেগুলা স্ট্রং ফান্ডামেন্টালের স্টকস ছিল, সেগুলো কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে। আমি এই জন্যই বারবার বলে আসছি যে হোপফুলি আমরা যদি এরকম ভালো স্টকসে পারফর্মিং স্টকসে ইনভেস্ট করতে থাকি, যেগুলো ধরেন ফান্ডামেন্টালি বেশ স্ট্রং, বোর্ড অফ ডিরেক্টরস বা স্পন্সরদের কাছে ভালো অ্যামাউন্ট অফ স্টকস আছে এবং ওভারঅল শেয়ার সংখ্যা কম পুঁজিবাজারে, এরকম স্টকস কিন্তু সেক্টর ওয়াইজ ভালোই করছে। আমরা আজকে দেখেছি 37 পয়েন্টের উত্থান। তার মধ্যে সকাল থেকে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পেয়েছি, যদিও একটু 11টার দিকে এসে একটু নেমে গিয়েছিল। হয়তোবা অনেকেই মনে করছেন হয়তোবা নেগেটিভ দিয়ে শেষ করতে পারে। সেই হিসেবে আমিও এক পর্যায়ে মনে করছিলাম হয়তোবা নেগেটিভ দিয়ে শেষ করবে, কিন্তু সেটাকে ক্রস করে বাই প্রেশার যখন 11টার দিক থেকে আসা স্টার্ট করে, তখন কিন্তু যে উঠা স্টার্ট করছে, তখন আর অ্যাকচুয়ালি দিনে একবারও নেগেটিভের দিকে যায় না এবং 5620-এ শেষ করেছে। সেখান থেকে আমরা চলে যাচ্ছি কেন 5620-এ শেষ করেছে। আমাদের একে রাখা যে রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল 5629-এ, দেখুন এখানে ড্র করে রাখা যেই ইনক্লাইন্ড লাইনটা ছিল, সেখানে বারবার রিজেক্ট হয়েছে, এখানে রিজেক্ট হয়েছে। তবে এই এরিয়া যখন পার হয়ে যায়, আমাদের আলটিমেট যে রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স যেটাকে ধরছিলাম 5630, কেন স্ট্রং রেজিস্ট্যান্স সেটা যদি আমরা একটু দেখার জন্য পিছনে যাই, হিস্টোরিক্যাল ডেটা অনুযায়ী 2024-এর 3 এপ্রিল এই টাইমটা থেকে 24-এর সেপ্টেম্বরের এই টাইমটাও কিন্তু এখানে বেশ একটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল। এখানে যখন আমরা 2024 সালের মার্চ মাসে সূচককে নেমে যেতে দেখি 5100 পয়েন্ট পর্যন্ত, সেখানে কিন্তু উপরে উঠেও 5830 এই লেভেলটাতে স্ট্রাগল করেছে। এখন গত বছরের যেই সিচুয়েশন ছিল ওই সময় থেকে কিন্তু এখন অনেকটা ডিফারেন্ট একটা সিচুয়েশন। এখন বাজার একটা বুল মুভমেন্টে আছে। 5000 পর্যন্ত আসার যে জার্নিটা, 4600 থেকে উত্থান দিয়ে কিন্তু বেশ ভালো একটা আপট্রেন্ড তৈরি করে উপরের দিকে যাচ্ছেন। আমি মনে করি না যে খুব ইজিলি এরকম একটা আপট্রেন্ড মুভমেন্টকে হয়তোবা এরকম একটা স্ট্রং রেজিস্ট্যান্স নিয়ে আমরা কথা বলছি, হয়তোবা এটা ভেঙে দিতে পারে এরকম আমি মনে করছি না। এখানে যদি বাধাগ্রস্ত হয়ও, ম্যাক্সিমাম হতে পারে কি রিটেস্ট করতে পারে। রিটেস্ট করলে কত পর্যন্ত আসতে পারে? এখানে একটা সফট সাপোর্ট আছে 5535-এ, সেই পর্যন্ত ম্যাক্সিমাম এসে পড়তে পারে, বা এর বেশি আসবে বলে আশা করি না। যে পরিমাণ এখন আমাদের ভলিউম বা টার্নওভার আছে, সেটা কিন্তু এক গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। রিসেন্টলি আমরা যদি দেখি যে অগাস্টের 24 তারিখের পর থেকে স্পেশালি যেভাবে ভলিউমের ইনক্রিজ আমরা দেখেছি, ওই হিসাবে আমরা যেখানে একসময় 1000 কোটি টাকার টার্নওভার দেখার জন্য বসে থাকতাম, সেখানে কিন্তু আছে আজকে 1300 কোটি টাকার কাছাকাছি টার্নওভার হয়েছে। এর মধ্যে আমরা আরো 1300 কোটি টাকার মতো টার্নওভার দেখেছি যখন একটু বিরতি দিয়েছিল, যেখানে একটা সফট রিটেস্ট হয়েছিল। সেখানে অ্যাকচুয়ালি উপরে ওঠার প্রবণতাটাই বেশি ছিল, কিন্তু সেখানে বাই সেল এর পাল্লায় সেলের প্রেসারটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা গতকালকে নেগেটিভ দিয়ে বাজার শেষ করছি। বাট আজকে সেটা মোটামুটি কভার করে দিয়েছে, 5620 পর্যন্ত উঠেছে। রিজেক্ট হয়েছে কোথা থেকে সেটা যদি আমরা দেখি, খুব ক্লিয়ারলি 5630-এর লেভেল থেকে রিটেস্ট হয়ে এসেছে, কিন্তু
যে ধরনের ক্যান্ডেল তৈরি করেছে ক্যান্ডেলটা কিন্তু মোটেও ডজি ক্যান্ডেল না। ক্যান্ডেলটা বেশ স্ট্রং ইন্ডিকেশন দিচ্ছে এরকম একটা ক্যান্ডেল। এবং তার পাশাপাশি আমরা যদি আমাদের আরএসআই এর কথা বলি বা ইভেন এমএসিডি ইন্ডিকেটর বলছে যে এখানে আরো কয়েকটা গ্রিন বার তৈরি করতে পারে। সো হোপফুলি, এটার কোনো শিওরিটি এখনো দেওয়া যাচ্ছে না, বাট ইউজুয়ালি আরএসআই ইন্ডিকেটর আরেকটু উপরে গিয়ে যখন এরকম একটা মুভমেন্টে যায় এবং সাথে এত ভালো ভলিউম এবং টার্নওভার আছে, এরকম কেসেসে আরএসআই ইন্ডিকেটর ইউজুয়ালি 90 পর্যন্ত যায়, গিয়ে তারপর ওইখান থেকে হয়তোবা রিটেস্ট নেয়। আমরা যদি ডিরেক্ট যেতে নাও দেখি, এখানে এরকম হয়তোবা আরো একটা লাল ক্যান্ডেল দেখতে পারি, বাট আলটিমেটলি এই জায়গাটা ব্রেকআউট দিবে বলে আমাদের বিশ্বাস। এরকম টার্নওভার আমরা এর মধ্যে দেখি নেই। আমরা যদি লাস্ট এক বছরের কথাও চিন্তা করি, গত বছর ফেব্রুয়ারি এবং মাঝখানে গত বছর আহ, এই ফেব্রুয়ারির এই টাইমটা হয়তোবা একটু আমরা ভলিউমে ইনক্রিজ দেখেছিলাম, বাট সে তার কাছাকাছি যেতে হলে আমাদের এই গ্র্যাজুয়াল ইনক্রিজটা ধরে রাখতে হবে। এবং যে পরিমাণ স্মার্ট মানি এই মুহূর্তে ঢুকছে, অল্প অল্প যে কারেকশন, এই কারেকশনগুলো যদি আমরা খেয়াল করি, এখানে একটা কারেকশন, এখানে একটা কারেকশন দিয়ে টানা 3 দিনের কারেকশনের পরে কিন্তু একটা ভালো টান দিয়েছিল। এখানেও ছোট ছোট কারেকশন দিয়ে বড় বড় দুইটা ক্যান্ডেল, এখানে আরেকটা ছোট ক্যান্ডেল দিয়ে আরো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। আমরা এক্সপেক্ট করতেছি যে হয়তোবা আজকে যেহেতু 1300 কোটি টাকার কাছাকাছি লেনদেন দেখেছি এবং ভালো একটা গ্রিন ক্যান্ডেল দেখছি, ওই হিসাবে কালকেও একটা বড় বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পারি। এর আগে আমরা যদি 31 তারিখের কথা বলি, 31 তারিখ কিন্তু একটা ভালো বুলিশ ক্যান্ডেল ছিল। যদিও আজকের বাজার আমরা ওভারঅল বুলিশ কোনোভাবেই ছিল না, মিশ্র প্রবণতার বাজার ছিল, এবং অ্যাডভান্সড এবং ডিক্লাইনের মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স ছিল। ওই হিসাবে আমরা আশা করতে পারি হয়তোবা এরকম আরেকটা ক্যান্ডেল আমরা উইক শেষ হওয়ার আগে দেখতে পারি। বুধবার আরো একটা গ্রিন ক্যান্ডেল দেখে, ব্রেকআউট দেখে হয়তোবা থার্সডেতে আমরা একটা রেড ক্যান্ডেল দেখতে পারি, যেটা সেল প্রেশার হবে উইকেন্ডের সেল প্রেশার, এবং তার পাশাপাশি হয়তোবা 5628-29 এই লেভেলে একটা সাপোর্ট নিয়ে নিবে। এবং সেটা খুব যে ওভার এক্সপেকটেশন সেটাও না। এরকম বাজারে হোপফুলি এরকম একটা রেজিস্ট্যান্স ভেঙে ফেলাই যায়। আমরা একটু যদি সেক্টর ওয়াইজ দেখি, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর যেহেতু আজকে ভালো করছে, আমরা ফার্মাসিউটিক্যালস অ্যাজ এ সেক্টর ওভারঅল কেমন করছে সেটার দিকে একটু খেয়াল রাখবো। ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু এখন অনেকগুলা পোটেনশিয়াল স্টক ঘোরাফেরা করছে। আমরা স্পেসিফিক স্টক নিয়ে আজকে কথা বলবো না, অ্যাটলিস্ট ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে না। ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা আগে যেসব রেজিস্ট্যান্স রেখেছে তার অনেক উপরে এখন চলে গেছে। ফার্মাসিউটিক্যালস যেভাবে ভলিউম এবং কনসিস্টেন্ট টার্নওভার ধরে রেখেছে, ওই হিসেবে এত উপরে যাওয়ারই কথা। এর মধ্যে দুইটা কিন্তু আমরা রেড ক্যান্ডেল পেয়ে গেছি, যেটাকে আমরা এখন একটা সাপোর্ট জোন হিসেবে যদি আমরা চিহ্নিত করতে চাই, কোথায় রাখবো সেটাও খুব ইজিলি আইডেন্টিফাইবল। এই লেভেলে আমরা একটা শর্ট সাপোর্ট জোন আঁকতে পারি। কেন এটা সফট? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের যে জোনটা ছিল ওটা আর একটু নিচে। সো ওই হিসেবে ক্যান্ডেলগুলা কিন্তু আরো উপরে শেষ করছে। সো এটাকে আমরা একটা সফট সাপোর্ট জোন ধরছি, কারণ এখানে আগে আমরা রিজেকশন দেখেছি। এবং যদি একটা স্ট্রং স্ট্রং সাপোর্ট লেভেল বলি তাহলে এই লেভেলে 300, একটু জুম করে নিই, 392 লেভেলে। তবে 394 লেভেলে আমরা একটা ছোট সাপোর্ট দেখছি। ব্রেকডাউন দিলে হয়তো 392 পর্যন্ত যাবে, কিন্তু আলটিমেট গন্তব্য ফার্মাসিউটিক্যালস এর সেক্টর হিসেবে এই পর্যন্ত। এখন আমরা ফার্মাসিউটিক্যালস এর সেক্টরে যেসব স্টক গুলো রিসেন্টলি ভালো করছে, ওরিয়েন্ট ইনফিউশন আছে, আহ, তারপর আমরা নাভানা ফার্মা দেখতে পাই। নাভানা ফার্মা কিন্তু এর মধ্যে অনেক ভালো করে গেছে, এবং অনেক লুক্রেটিভ একটা প্রাইস রেঞ্জে আছে। বেক্সিমকো ফার্মা এখনো নেওয়ার জন্য উপযুক্ত না, বাট তার পাশাপাশি যদি আমরা টপ ক্যাটাগরিতে দেখি, আহ, খুব বেশি আমরা ফার্মাসিউটিক্যালস দেখতে পাচ্ছি না। টার্নওভারের দিক দিয়ে, গেইনিং এর দিক দিয়ে যদি আমরা দেখি, গেইনিং এর সেক্টরে খুব বেশি ফার্মাসিউটিক্যালস নেই। ভলিউমের দিক দিয়ে দেখি, সিটি ব্যাংক আজকে অনেক ভালো করেছে, যমুনা ব্যাংক, ডমিনেজ,
রবি এগুলো ভালো করছে, আইবিপি ভালো করছে। আইবিপি যদিও এত স্ট্রং ফান্ডামেন্টাল নেই, মানে কম্পারেটিভলি একটু উইকই বলা যায়, বাট মোস্ট লাইকলি এখানে গ্যাম্বলের আনাগোনা এখন খুব বেশি, তার কারণে আইবিপি অনেক বেশি বাড়ছে। আইবিপি কিন্তু এর মধ্যে একটা ভালো রান নিয়েছে। আমরা যদি এখন ফার্মাসিউটিক্যালস এর গন্তব্য হিসেবে বলি, 425 পর্যন্ত ওঠার ভালো স্কোপ আছে, এবং আহ, এই অ্যাটলিস্ট 415 পর্যন্ত ওঠাটা সামনে খুব বড় একটা প্রবলেম বলে মনে হয় না। আমাদের ইলেকশনের নিউজ যত স্ট্রং হতে থাকবে, সিওরিটি যত বেশি আসতে থাকবে ইলেকশনে, তত কিন্তু পুঁজি মার্কেট ওভারঅল স্ট্রং হতে থাকবে। যাই হোক, আমরা পরের সেক্টরটা দেখবো একটু। ইঞ্জিনিয়ারিং সেক্টরেও এখনো অনেক স্কোপ আছে, মাত্র রিকভারি দিয়ে উঠেছে, যেটা মে মাসের প্রবলেমটা ছিল। 15 মেতে যেই পর্যন্ত আমাদের পতন হয়েছিল, তারপর থেকে কিন্তু ভালো রিকভারি দিয়ে ফেলছে। রিকভারি দিয়ে এখনো কিন্তু ব্রেকআউট স্টেজে যায়নি। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি ড্র করতে চাই একটা রেজিস্ট্যান্স লাইন, স্ট্রং রেজিস্ট্যান্স লাইন, সেটা এটা হবে। এবং এটা স্ট্রং রেজিস্ট্যান্স কেন? কারণ এখানে অনেকবার আমরা প্যাটার্নের পতন দেখেছি, এখানে সাপোর্ট নিতে দেখেছি। এখন আপাতত এটাই হয়তোবা একটু চ্যালেঞ্জের জায়গা হবে, এন্ড এখানে আমরা একটু স্ট্রাগল করতে দেখছিও রিসেন্টলি। তারপর আমরা একটু লাইফ ইন্স্যুরেন্স, যেহেতু মোটামুটি আজকে অনেকটাই হচ্ছে রিটেস্ট করেছে বলতে অনেকটা বলতে যেরকম ভাবে উপরে উঠেছে এখান থেকে টেনে, ওই হিসাবে কিন্তু আজকে ওরকম ভলিউম করেনি, আহ, এবং ওরকম আহ, খুব বেশি লসেও যায়নি। বাট এই মুহূর্তে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য নিয়ারেস্ট যদি আমি কোনো রেজিস্ট্যান্স রাখতে চাই, সেটা হবে এখানে 72 টাকা 20 পয়সায়, যেখানে আমরা খুব ক্লিয়ারলি বাধা পেতে দেখছি, এবং হয়তোবা আর কয়েকদিনের মধ্যে ভেঙে ফেলতেও পারে। এটা আপাতত প্রবলেম হওয়ার কথা না, তবে লাইফ ইন্স্যুরেন্স অনেক সম্ভাবনাময় একটা সেক্টর। এখানে আমরা মে মাসে বা জুন মাসে যতটুক পতন দেখেছি, তার থেকে রিকভারি যদিও দিয়েছে। গত বছর অগস্ট মাসের পর থেকে যে পরিমাণ আমরা এটাকে ভাঙতে দেখেছি, ওই হিসেবে অত কিন্তু গেইন দেয়নি। আমরা এটা বলতে পারি যে এই জোন এখন যেখানে আছে ওইখানে অনেকবার রিজেক্ট হয়েছে, এবং রিজেক্ট হয়ে কি এই পর্যন্ত নামতে পারে আবারও? হ্যাঁ, অবশ্যই পারে, বাট যদি এই পর্যন্ত নামে, কিন্তু এইবার কিন্তু হচ্ছে জিনিসটা এরকম না যে আমরা ধরে রাখবো, ধরে রাখার দরকার নেই। অ্যাটলিস্ট এখানে আসলে আমরা এভারেজ বাড়াতে পারি, এভারেজ যদি সরি এভারেজ কমাতে পারি, এভারেজ যদি আমরা এখানে কমায় আনতে পারি, হোপফুলি এখান থেকে আবার একটা ব্রেকআউট দিয়ে 72 ভাঙবে, সেটা মোটামুটি সলিড ভাবে বলা যায়। কারণ ভ্যালুয়েশনের কথা যদি বলি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ভ্যালুয়েশন কিন্তু অনেক উপরে হওয়া উচিত, অ্যাটলিস্ট 100 টাকার কাছাকাছি লাইফ ইন্স্যুরেন্সের ভ্যালুয়েশন হওয়া উচিত। এখনো অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় অনেক লাইফ ইন্স্যুরেন্স আছে। আমরা অগণিত স্টকস আছে আমাদের স্টক মার্কেটে, বাট লাইফ ইন্স্যুরেন্স গুলা এবং ইন্স্যুরেন্স গুলা এত বিনিয়োগকারী কেন চুজ করতেছে, তার একটা কারণ হচ্ছে অনেক স্টেবল শেয়ার, এগুলা ইউজুয়ালি ইনভেস্ট করা সেফ। আমরা যদি কয়েকটা শেয়ারের নাম বলতে চাই, অবশ্যই সবার আগে রূপালী লাইফ আসে নামে। রূপালী লাইফ যেখানে 250 টাকা এক সময় ছিল, সেখানে 90 টাকায় এখন 90-95 সেল হচ্ছে। তার কিছুদিন আগে আমরা রূপালী লাইফকে জাস্ট 80 টাকায় দেখেছি। সোনালী লাইফ জেড ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে এসে পড়েছে ডিভিডেন্ড দিয়ে। সোনালী লাইফের পোটেনশিয়াল এখনো বলবো অনেক ভালো। এবং পপুলার লাইফ আমরা একটু দেখে নিতে চাই। সোনালী লাইফ, মেঘনা লাইফ এগুলা ফিউচার শেয়ার, আর সামনে যেহেতু নির্বাচনের কনফার্মেশন মোটামুটি আমরা এভরিডে অল্প অল্প করে পাচ্ছি, ওই হিসাবে এগুলা কিন্তু সামনে অনেক সলিড হতে যাচ্ছে। যখনই স্টেবিলিটিটা এসে পড়বে পলিটিক্যাল, তখন কিন্তু এগুলা জাস্ট স্কাই রকেট করবে। পপুলার লাইফের আমরা রিসেন্ট ব্রেকআউট দেখেছি। পপুলার লাইফ অনেকদিন স্ট্রাগল করছিল 50-এর উপরে যাওয়ার, সেই যে আই থিঙ্ক 2025 সালের
এপ্রিলের পরে আমরা যে নামতে দেখেছি এরপরে উঠতে খবর হয়ে গেছে। এখানে 31 অগস্টের পরে আমরা পপুলার লাইফকে গতকাল আই থিংক রবিবার ব্রেকআউট দিতে দেখেছি, এবং ব্রেকআউট দিয়ে যে পরিমাণ গেইন দিয়েছে তার উপর হালকা একটা ডজি ক্যান্ডেল তৈরি করে এখানে একটা রিটেস্ট আজকে আমরা দেখতে পেয়েছি, এবং আশা করা যায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স এই উইকে 60 টাকা ক্রস করে ফেলবে, এবং ক্লোজেস্ট যদি আমরা কোনো রেজিস্ট্যান্স বলি, স্ট্রং রেজিস্ট্যান্স পপুলার লাইফের জন্য আপাতত 64 টাকা চ্যালেঞ্জিং জোন। 64 টাকা উঠে গেলে হয়তো বা আমরা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পারি 64 থেকে 67-র মধ্যে। তারপরেও যদি ব্রেকআউট লাগে অবশ্যই এরকম লেভেলের আরো ভলিউম হতে হবে, অ্যাটলিস্ট এর কাছাকাছি ভলিউম হতে হবে, এবং ইজিলি পপুলার লাইফ 80 টাকার উপরে থাকার মতো একটা শেয়ার। যদিও ডিভিডেন্ডের কথা যদি বলি, যেখানে 38, 40, 38, 37% ডিভিডেন্ড আগে দিয়ে এসেছি, সেখানে কিন্তু এই বছর মাত্র 20% ডিভিডেন্ড দিয়েছে পপুলার লাইফ। ওই হিসাবে একটু উইক, 100 টাকার উপরে যাওয়া, বাট পসিবিলিটি খুব বেশি যে 80 টাকা পপুলার লাইফ ইজিলি চলে যেতে পারবে। আমরা ওভারঅল মার্কেটের কথা যদি বলি, টেক্সটাইল সেক্টর যেহেতু আজকে অনেকগুলো গেইন আমরা দেখতে পেয়েছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে গেইন দেখেছি, এবং তার পাশাপাশি ইন্স্যুরেন্সে আজকে আমরা অনেকগুলা স্টককে রিটেস্ট করতে দেখেছি। সেম গোজ ফর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরেও আজকে আমরা অনেকগুলো স্টকের মধ্যে 9টা স্টক, যেখানে 13টা স্টক আছে, এখানে 9টা স্টককে আমরা নেগেটিভ হতে দেখছি। এটা হচ্ছে গতকালকে যে উত্থানটা ছিল, গতকালকে যে ব্রেকআউটটা ছিল, ওইটার একটা সেল প্রেশার। অনেকেই প্রফিট বুকিং করছেন, কিন্তু এই স্টকে এইসব সেক্টরে যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু খুব ইজিলি সব সেল করে দেন না, হয়তো পার্সেন্টেজ অফ কালেকশন সেল করেছেন। হোপফুলি কালকে আজকের স্মার্ট মানির এন্ট্রির পর অনেক বেশি টান আমরা এগুলোর মধ্যে দেখতে পাবো। ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু আজকে লাল ছিল, এবং টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক এবং ফুড এন্ড অ্যালাইড এগুলো গ্রিন ছিল, তার মানে হচ্ছে কালকে হয়তো বা এগুলোর মধ্যে আমরা একটা রিটেস্ট দেখতে পারি। যদি ওভারঅল মার্কেট নেগেটিভ থাকে, অবশ্যই ইন্স্যুরেন্স সেক্টর উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ ইউজুয়ালি এরকমই হয়। অন্যান্য সেক্টর যখন রিটেস্ট দেয়, ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর বাড়ে, এবং এগুলোর স্টক যখন বাড়ে তখন কিন্তু অনেক আহ, ভালো পরিমাণে বাড়ে। এন্ড এটা একটা রিজন এই স্টক, এই সেক্টরগুলা, এই লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের স্টকগুলা খুব সেফ হওয়া। এন্ড এই রিজনেই যারা একটা ইন্স্যুরেন্সও রাখছেন তাদের জন্য অন্য একটা ইন্স্যুরেন্স বাড়লে, অন্য একটা ইন্স্যুরেন্সের গুড নিউজের কারণে বাড়লে, তার নিজের থাকা ইন্স্যুরেন্স স্টকটাও কিন্তু বাড়ে। যাই হোক, হোপফুলি আমরা কালকে বাজারে ভালো কিছু দেখতে পাবো, রিটেস্ট হোক বা আরেকটা এরকম বড় গ্রিন ক্যান্ডেল হোক। আহ, কালকের মার্কেট নিয়ে অনেক বেশি আশাবাদী। থার্সডে মার্কেট নিয়ে হয়তোবা আমরা উইকের এন্ডে একটা বাই প্রেসারের পাশাপাশি একটা সেল প্রেসার দেখতে পাবো। সেটা আগে রবিবারে হতো, এখন রিসেন্টলি আমরা থার্সডেতে হতে দেখছি। কালকে কি হয় মার্কেটে সেটা নিয়ে হয়তোবা আমরা খুব সুন আলোচনা করব, এবং একটা লাইভ ডিসকাশন সেশন আমরা খুব সুন করতে যাচ্ছি। তার আগ পর্যন্ত আহ, আপনারা যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে মনে করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশাপাশি লাইভ সেশনে ডিসকাশনের জন্য ইনভাইটেশন থাকলো। আজকের জন্য এখানেই শেষ করছি। গুড নাইট।